সোজা কথা হচ্ছে শেক্সপিয়রের যতটা কমেডি আছে এর মধ্যে অ্যাজ ইউ লাইক ইট সম্বন্ধে একটু ডিটেলস জানতে হবে। আমরা জেনেছি যে অর্নাল্ডো আছে, রোজালিন আছে, তাই না? এটা এটা একটু কাহিনীটা বলে নেই, আমি এটা আসলে মনে হয় বলি নাই গত ক্লাসে, একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট নাটকের মেইন ক্যারেক্টার হচ্ছে অলিভার, আর একটা হচ্ছে সিলিয়া, আর অর্নাল্ডো, আর একটা হচ্ছে রোজানিল। এটা হচ্ছে কি, এই যে দেখো, রোজালিন নামে এক মেয়ে রাজকন্যা তার বাবাকে সিংহাসন থেকে হটিয়ে রোজালিন্ডের চাচা সিংহাসন দখল করে নেয়, এবং রোজালিন প্রাণের ভয়ে পালিয়ে যায় কোথায়, দূর একটা বনের পালিয়ে যায়। জঙ্গলটার নাম হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। এগুলো পরীক্ষা আসবে না, শুনো। লিটারেচার অনেক কিছু জানার আছে, কিন্তু পরীক্ষার জন্য সব জানতে হয় না। আমি চাইলে তোমার সব লিখে দিতে পারি, ফরেস্ট অফ আর্ডেন, রোজাল্যান্ডের বয়স কত, দেখতে কেমন, কার সাথে কে প্রেম করছে, কবে দেখা হয়েছে, সব নাটকের কাহিনী। এগুলো আসলে জেনে কোনো লাভ নাই। লাভ নাই বলতে আসলে পরীক্ষার জন্য কোনো লাভ নাই। হ্যাঁ, তুমি যদি আরো জানতে চাও যে কোনো জিনিস, লিটারেচারের গুগলে সার্চ দিলে পাওয়া যায়। তুমি যদি অ্যাজ ইউ লাইক ইট নাটক পুরোটা চাও, গুগলে সার্চ দিলে পেয়ে যাবা। কাহিনী জানতে চাও, গুগলে সার্চ দিলে পাবা। গুগলে এমন কিছু নাই যে গুগলে নাই। তোমার যদি কখনো আগ্রহ বেশি হয়, তুমি প্রত্যেকটা জিনিসের জন্য সার্চ দিয়ে দেখতে পারো, কিন্তু এক্সামের জন্য লাগবে না। এক্সামের জন্য যেটা আসবে এটা আমি এখানেই পড়ায় দিব। আচ্ছা, রোজালিন্ড হচ্ছে রাজকন্যা, তাকে তার বাবা চাচা সিংহাসন থেকে তার বাবাকে তাড়িয়ে দেয়, রোজালিন্ডের বাবাকে। পরে চাচা কি করে, রোজালিন্ডকে মেরে ফেলতে চায় রোজালিন্ড যখন বড় হয়, না হলে তো সেও সিংহাসন দাবি করবে। পরে রোজালিন্ড প্রাণের ভয়ে আর্ডেনের বনে, একটা বনে চলে আসছে। ওই বনে সে সিলিয়া হচ্ছে রোজালিন্ডের আরেকটা কাজিন, একটা কাজিন বোন আর কি। সিলিয়াকে নিয়ে এসে একসাথে বনে চলে যায়। এবার এই নাটকের আরেকটা প্রেক্ষাপট, মানে নাটকের দুইটা দুইটা ঘটনা আর কি। একটা ঘটনা হচ্ছে রোজালিনকে চলে যায় বনে, আরেকটা হচ্ছে সিলিয়াকে নিয়ে সে চলে যায়। আর অর্নাল্ডো আর অলিভার, এর হচ্ছে দুই ভাই। তো অলিভার হচ্ছে বড় ভাই, সে সম্পত্তির লোভে অর্নাল্ডোকে আগুনে পুড়িয়ে মারতে চায়। মানে অর্নাল্ডোকে সম্পত্তির ভাগ দিবে না, তার জায়গা জমি টাকা পয়সা ভাগ দিবে না, বাবার টাকা সে একাই খেতে চায়। পরে অর্নাল্ডোকে আগুনে পুড়িয়ে মারবে। অর্নাল্ডো প্রাণের ভয়ে ওই যে জঙ্গলটা আছে, এটা যেখানে যায় আর্ডেনের ফরেস্ট, ওখানে প্রেম হয় সিলিয়া। পরে কেউ কাউকে মারে না, সবাই সুখে জীবন যাপন করে। এটাই হচ্ছে নাটকের সংক্ষিপ্ত কাহিনী। বাট আমি যতটা সংক্ষেপে বলেছি, নাটক এত সংক্ষেপ না, নাটক বিশাল বড় নাটক। শুধু এই ক্যারেক্টার না, 10 15 20 25টা ক্যারেক্টার আছে এখানে। রোজালিন্ড আছে, রোজালিন্ডের বাবার কথা আছে, চাচার ক্যারেক্টার আছে, রোজালিন্ডের আরো লোকজনের কথা আছে, সিলিয়ার ব্যাপার স্যাপার আছে, অলিভার অরল্যান্ডো ফ্যামিলির কথাবার্তা। বহু বড় নাটক, কিন্তু আমাদের তো এত কিছু লাগবে না। আমরা শুধু জানবো যে অলিভারা, সিলিয়া, অর্নাল্ডো, রোজালিন্ড, এগুলো হচ্ছে ওই নাটকের ক্যারেক্টার। আর আরেকটা জিনিস জেনে নিব যে অর্লান্ডোর সাথে জুটি হয়েছে কার, রোজালিন্ডের। আর অলিভারের সাথে জুটি হয়েছে কার, সিলিয়ার জুটি হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমি অবশ্যই এগুলো পড়াইছি, সিমিলি কি, মেটাফোর কি। তো আর কোনো কমেডি সম্পর্কে বিস্তারিত জানা লাগবে না, আসবে না, কখনোই আসবে না। তবে নামগুলো তো আমরা আগেই পড়িয়েছি, তবে আরো অল্প একটু জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে কমেডি অফ এরর্স। এটা একটা তার বিখ্যাত কমেডি। এই কমেডি অফ এরর্স আসলে শেক্সপিয়রের, এই কমেডি অফ এরর্স এটা অনুবাদ করেছেন, বাংলায় অনুবাদ কে করেছেন এটা জানা লাগবে। বাংলায় অনুবাদ করেছেন, অনুবাদক হচ্ছেন ঈশ্বরচন্দ্র, আমাদের মানে ঈশ্বরচন্দ্র আছে না, মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটার অনুবাদ করেছেন, ঠিক আছে, বাংলায়। কি নামে জানো? বইটার নাম হচ্ছে ভ্রান্তি বিলাস। ভ্রান্তি ভ্রান্তি বিলাস নামে। তাহলে পরীক্ষা যদি আসে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের কোন নাটকের অনুবাদ করেন, কমেডি অফ এরর্স, কি নামে অনুবাদ করেন? ভ্রান্তি বিলাস নামে। আর আরেকটা কথা বলে দিই, এই নাটকটা হচ্ছে যমজ দুই ভাইয়ের, ঠিক আছে, যমজ দুই ভাইয়ের কাহিনী, যমজ দুই ভাইয়ের ঘটনা। তো যমজ দুই ভাই ওই যে একটা একটা সাথে মিলে যায়, কেউ চিনতে পারে না। এক এক ভাই এক এক নেওয়ায় দেখো না, এক ভাই পুলিশ, এক ভাই গুন্ডা, গুন্ডার কাজ পুলিশ করে, পুলিশের কাজ গুন্ডা হাস্যরসিকতা আর কি। কমেডি অফ এরর্স, এরর মানে ভুল। দুই ভাইকে নিয়ে মারা, মানে বিভিন্ন ভুল ভ্রান্তি তৈরি হয়, মানুষের মধ্যে ভুল বুঝাবি তৈরি হয়, দুই ভাই বিভিন্ন হাস্যরসিক ঘটনার জন্ম দেয়। এই তাদেরকে নিয়ে এই কাহিনী হচ্ছে কমেডি অফ এরর্স। আর এটা অনুবাদ করেন হচ্ছে ভ্রান্তি বিলাস নামে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা নাটক আছে, সেটা হচ্ছে টেইমিং।
টেমিং অফ দা শ্রিউ, টেমিং অফ দা শ্রিউ, ঠিক আছে। শ্রিউ মানে হচ্ছে ঝগড়াটে, যে মহিলা ঝগড়া করে তাকে শ্রিউ বলা হয়। টেমিং মানে হচ্ছে বশীকরণ, ঠিক আছে, বশীকরণ মানে মুখরা রমণী বশীকরণ। তাহলে এখান থেকে শুধু এটাই জানবা, এটার অনুবাদক হচ্ছেন মুনির চৌধুরী, মানে বাংলা সাহিত্যে এটার অনুবাদ করেছেন মুনির চৌধুরী, ঠিক আছে। মুনির চৌধুরী এটা অনুবাদ করেছেন। হ্যাঁ, আর অনুবাদের বইটার নাম হচ্ছে মুখরা, এটা জেনে রাখবা, মুখরা রমণী, ঠিক আছে, মুখরা রমণী বশীকরণ। অর্থাৎ মুখরা রমণী, ঝগড়াটে রমণীকে কি নামে কিভাবে বশ করতে হয় এটার ঘটনা নিয়ে। খালি মহিলা ঝগড়া করে, ওনাকে বশ করার জন্য কিভাবে মুখ জব্দ করতে হয় এটা নিয়ে বিভিন্ন নাটকীয় হাস্যরসিক কাহিনী। এটা হচ্ছে টেমিং অফ দ্য স্টিল। পরীক্ষা এখান থেকে কোনো ক্যারেক্টার কিছুই কখনোই আসবে না, আসেও নাই, আসবেও না। শুধু আসবে, যদি আসবে এটার অনুবাদককে, এটা আসতে পারে যে অনুবাদ কে করেছেন। তাও বাংলা সাহিত্যে আসার সম্ভাবনা বেশি। ইংরেজি সাহিত্যে এটা নাও আসতে পারে, বাংলা সাহিত্যে আসতে পারে যে মুনির চৌধুরী মুখরা রমণী বশীকরণ কার অনুবাদে করেছেন, কোনটার অনুবাদ করেছেন, এরকম আসতে পারে। টেমিং অফ দা শ্রুর অনুবাদ করেছেন। আচ্ছা, এরপরে আরেকটা নাটকের কথা জানতে হবে, সেটার নাম হচ্ছে মানে সেটা পরীক্ষা আসতে পারে, সেটার নাম হচ্ছে মিড সামার। মিড সামার, ঠিক আছে, মিড সামার নাইটস ড্রিম। মিড সামার নাইট ড্রিম মানে মধ্য গ্রীষ্মের রাতের স্বপ্ন, মিড সামার নাইট ড্রিম, ঠিক আছে, মিড সামার নাইট ড্রিম। ওকে, এই মিড সামার নাইট ড্রিম, এটা এটা আসলে এই নাটকটা মিড সামার নাইট ড্রিম, মধ্য গ্রীষ্মের কিসের স্বপ্ন, রাতের স্বপ্ন, ঠিক আছে। শেক্সপিয়রের একটা কমেডি, এটা বিখ্যাত কমেডি, শেক্সপিয়রের একটা বিখ্যাত কমেডি মিড সামার নাইট ড্রিম, মধ্য গ্রীষ্মের রাতের স্বপ্ন। তো এটা থেকে আসলে একটা দুটো কোটেশন আছে, কোটেশন আসার মতো আছে পরীক্ষায়। মিডসামার নাইটস ড্রিম থেকে নাটকটা আসলে প্রেমের কাহিনী নিয়ে আসলে লেখা, ঠিক আছে, প্রেমের কাহিনী। তো প্রেমের কাহিনী হচ্ছে, সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে পরীক্ষা আসবে না কিন্তু কাহিনী ক্যারেক্টারও আসবে না, ঠিক আছে, এটা হচ্ছে প্রেমের কাহিনী। তো এই এক রাজ্যের, হ্যাঁ, লোকজন প্রেমে পড়তে চায় না, মানে সবার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে, প্রেম টেম নাই, প্রেম ভালোবাসা নাই এদের মধ্যে। পরে ওই রাজ্যের যে ডিউক আছে, ডিউক মানে রাজা, ঠিক আছে, ডিউক কি করেছে, ডিউক পরে রাজা কি করেছে, রাজা এক জাদুকরকে ডেকে আনছে, ঠিক আছে, জাদুকরকে বলেছে যে আমার রাজ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, সবার মধ্যে প্রেম ভালোবাসা দরকার। পরে ওই জাদুকর কি করেছে, লাভ অফ আইডলনেস, ঠিক আছে, লাভ অফ আইডলনেস নামে একটা রস, এটা হচ্ছে লাভ অফ আইডলনেস মানে হচ্ছে ফুলের রস, ঠিক আছে, লাভ অফ আইডলনেস, ফুলের রসটা সবার চোখের মধ্যে দিয়ে দেয়। তো সকালবেলা যখন সবার ঘুম ভাঙে, ওই রসটার প্রভাব পড়ে, ওই রসটা হচ্ছে জাদুকরি রস, ফুলের রস, ওইটা দিয়ে দেওয়ার ফলে সকালবেলা যে যাকে দেখে, হ্যাঁ, তাকে তার প্রেমে পড়ে যায়। তো দেখা যাচ্ছে রানী ঘুম থেকে উঠে এক গাধার প্রেমে পড়ে যায়, রাজকন্যা কাজের লোকের প্রেমে পড়ে যায়, এক একজন এক এক মানুষের প্রেমে পড়ে যায়, অদ্ভুত প্রেম কাহিনী সব। রাজকন্যা চাকরের প্রেমে পড়ে যায়, কেউ কুকুরের প্রেমে, কেউ সাপের প্রেমে, কেউ গাধার প্রেমে। ঘুম থেকে উঠে যে যাকে আগে দেখে তার প্রেমে পড়ে যায়। পরে রাজা বলতেছে না, এই প্রেম ভালোবাসা আমার দরকার নাই, আমি স্বাভাবিক প্রেম 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 ভালোবাসা চাই, একে অন্যকে দোষারোপ করতে থাকে। পরে ওই জাদুকর কি করে, আবার একটা প্রতিষেধক মানে অ্যান্টিবায়োটিক, লাভ অফ আইডলনেস এর বিপরীত আর একটা রস সবার চোখে দেয়। পরে সবাই আবার স্বাভাবিক জীবন যাপন আগের মতো ফিরে আসে, এই অদ্ভুত প্রেম ভালোবাসার সমাপ্তি ঘটে। তো এই মাঝখানে যে ঘটনাটা, এটাকে সবাই মানে রাতের স্বপ্ন ভেবে আসলে ভুলে যেতে চায় আর কি, বা রাতের স্বপ্নের মতো মনে হয় সবার কাছে এই প্রেম ভালোবাসাটা। তাহলে মিড সামার নাইট স্ট্রিম, এটা পরীক্ষা এগুলো আসার মতো না, কিন্তু নামটা আসবে, ঠিক আছে, নামটা আসবে আর কি। আর এখান থেকে একটা কোটেশন ইম্পর্টেন্ট আছে, যে কোর্সটা আসলে পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে যে দা কোর্স অফ, ঠিক আছে, দা কোর্স অফ ট্রু লাভ, দ্য কোর্স অফ ট্রু লাভ, এটা হচ্ছে সত্যি ভালোবাসার কোর্স আর কি। হ্যাঁ, নেভার নেভার ডিড রান স্মুথ, সত্য ভালোবাসার, সত্য ভালোবাসার মানে সত্য ভালোবাসার কোর্স বা সত্য ভালোবাসা, হ্যাঁ, তাড়াতাড়ি মানে কোর্সটা আসলে মানে ডিড নট রান স্মুথ, মানে ভালোভাবে আগায় না আর কি, স্মুথলি ভালোভাবে আগায় না। মনে করো দুইজন মানুষ প্রেম করতে চায়, একদম দুইজন মানুষ শত চেষ্টা করে একসাথে মিলার জন্য, কিন্তু মাঝখান থেকে একজন এসে বাধা দিয়ে একদম উল্টাপাল্টা করে দিবেই,
ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজের মতো আর কি, দুইটা বাহু একসাথে মিলতে চাইলে মাঝখান থেকে এসে একটা বাহু দুইটাকে আলাদা করে রাখবেই। এই জন্য বলেছে সত্য ভালোবাসা, যেটা এক্সাক্ট ভালোবাসা আসলে সুন্দরভাবে সামনের দিকে আগায় না, বাধা বিপত্তি আছেই। কোনো সব সত্যিকারের ভালোবাসাই মানে খুব সহজে পাওয়া যায় না, বাধা বিপত্তি থাকবেই, বিভিন্ন ঝামেলা থাকবেই। লাভ লুকস নট, ঠিক আছে, লাভ লুকস নট উইথ দ্য আইস। ভালোবাসা, ভালোবাসা চোখ দিয়ে দেখেন, আমরা আসলে চোখ দিয়ে যেটা দেখি ওটা আসলে ভালোবাসা না, বাট উইথ দা মাইন্ড, আমরা মন থেকে যেটা দেখি ওইটাই ভালোবাসা। অর্থাৎ সোজা কথা হচ্ছে ভালোবাসা চোখ দিয়ে দেখে না, ভালোবাসা মন দিয়ে দেখে। ভালোবাসার চোখ হচ্ছে আমাদের এই চোখ, ভালোবাসার চোখ না, ভালোবাসার চোখ হচ্ছে আমাদের মনটা। মন যেটা বলে ওইটাই ভালোবাসা, চোখ যেটারে ভালো লাগে ওটা কখনোই ভালোবাসা না। তাহলে লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড। ভালোবাসা চোখ দিয়ে দেখে না, ভালোবাসা আসলে মন দিয়ে দেখে। এখান থেকে আরেকটা নাটক, সেটা হচ্ছে শেক্সপিয়ারের যে সর্বশেষ নাটক দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট সম্বন্ধে জানতে হবে। টেম্পেস্ট নাটকের, টেম্পেস্টটা হচ্ছে আসলে, আমরা বারবার বলছি এটা শেক্সপিয়ার্স, ঠিক আছে, শেক্সপিয়ার, শেক্সপিয়ার্স সোয়ান সং। সোয়ান সং, সোয়ান সং মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক, শেষ নাটক। পরীক্ষা যদি আসে শেক্সপিয়ারের একদম সর্বশেষ ওয়ার্ক কোনটি, একদম সবচেয়ে শেষ নাটক কোনটি, তাহলে বলবা যে শেক্সপিয়ারের সর্বশেষ নাটক হচ্ছে সোয়ান সং, সোয়ান সং, ঠিক আছে, সোয়ান সং। আচ্ছা, এই নাটকে একটা বিখ্যাত চরিত্র আছে, অনেক চরিত্রই আছে, তো বিখ্যাত চরিত্র যেটা পরীক্ষায় আসে, ঠিক আছে, বিখ্যাত চরিত্রের নাম হচ্ছে ক্যালিভান। জাস্ট চরিত্রের নামটা মনে রাখবা। ক্যালিভান একটা অশরীরী আত্মা আর কি, ঠিক আছে, অশরীরী আত্মা ক্যালিভান। আচ্ছা, এটা জাস্ট পরীক্ষা আসতে পারে, এটা লাগবে না, অশরীরী আত্মা এটা লাগবে না। এইসব তথ্য মুখস্থ করে তোমার পরে আমি লিখলেই তোমার পড়তে মন চাইবে, পরে মাথা উদেই অযথা তথ্যে মাথা হ্যাং করবে, বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। তাহলে মনে রাখবা যে এই নাটকের একটা বিখ্যাত চরিত্র ক্যালিভান। ক্যালিভান পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, যে এই এভাবে আসছে, অনেকবার আসছে, আসতে পারে বলতে অনেকবার আসছে। আমি যেগুলো বলি এগুলো আসবে। লিটারেচার হচ্ছে এক ধরনের সাধারণ জ্ঞানের মতো, বুঝছো, কি আসবে এগুলো বোঝা যায়। 15 তুমি পাবা না, কিন্তু 8, 9, 10টা কোশ্চেন এমনিতেই যে কেউ পারবে, বললেই পারবে যে এগুলো এগুলো আসবেই, 8, 9টা কোশ্চেন এমনিতে আসবে। এর মধ্যে এইভাবে আসবে যে ক্যালিভান কোন নাটকের ক্যারেক্টার। ক্যালিভান হচ্ছে শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট নাটকের একটা বিখ্যাত মানে কি বলে বিখ্যাত চরিত্র, চরিত্র নাম হচ্ছে ক্যালিভান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট শেক্সপিয়র থেকে এতটুকুই পড়বা, শেক্সপিয়র থেকে আসলে আর তেমন কিছুই পড়ার নাই। আর আমার বইটা থেকে আমি বলছি বইটা একটু ফলো টলো করে ওইখানে বিভিন্ন ইনফরমেশন বা কোশ্চেন টোশ্চেন যে নাটকগুলো আছে শেক্সপিয়রের, ওইটা একটু লিখে দেয়, ওইটা হয়তো একটু কাজে লাগতে পারে, ঐতিহাসিক নাটকগুলো শেক্সপিয়রের। আচ্ছা, ওকে, একটু এদিকে তাকাও। সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল প্লে, মানে শেক্সপিয়রের ঐতিহাসিক নাটক, বুঝছো, হিস্ট্রিক্যাল প্লে, ঐতিহাসিক। জন, সে তিনজন রাজা, বুঝছো, শেক্সপিয়র তিনজন রাজা, তিনজন রাজাকে নিয়ে, তিনজন রাজাকে নিয়ে মোট 10টি ঐতিহাসিক নাটক লেখেন, ঐতিহাসিক নাটক লেখেন। কয়জন রাজাকে নিয়ে লিখছেন? তিনজন রাজাকে নিয়ে ঐতিহাসিক কি লেখেন বলো, নাটক লেখেন। তো তিনজন রাজা হচ্ছে, তিনজন রাজা হচ্ছে, একজন রাজার নাম হচ্ছে কিং জন, ওকে, একজন রাজার নাম হচ্ছে কিং জন,
আর আরেকজন রাজার নাম হচ্ছে কিং হেনরি। আর আরেকজন রাজার নাম হচ্ছে কিং রিচার্ড। কিং জন, কিং হেনরি, কিং রিচার্ড। তো দেখো আমি তোমার একটা কথা বলি, আমি এগুলা এমন ভাবে সাজাইছি তোমার মনে রাখতে সুবিধা হবে। এদিকে তাকাও, নাটক মোট কয়টা? 10টা না? এই যে দেখো, 1 নাম্বার, 1 নাম্বারে কিং জন, নাটকের নাম, ঐতিহাসিক নাটকের নাম হচ্ছে কিং জন। মনোযোগ দাও, এখানে এখানে মুখস্থ হয়ে যাবে। এবার 2 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে নাটকের নাম হচ্ছে, নাটকের নাম কি? 2 নাম্বার নাটকের নাম হচ্ছে রিচার্ড। এদিকে তাকাও, রিচার্ড, রিচার্ড। আবার 3 নাম্বার নাটকের নামও রিচার্ড। তো রিচার্ডের রিচার্ড, এখন দেখো এটা 2 না? 2, 2, 2 নাম্বার নাটকের রিচার্ড 2। এটা কত? 3। 3 নাম্বার নাটকের নাম হচ্ছে রিচার্ড 3। আশা করি মনে থাকবে, ঠিক আছে না? এটা 2 আছে, তাহলে 2 নাম্বারে রিচার্ড 2, এটা 3 আছে, এই জন্য 3 নাম্বার হচ্ছে রিচার্ড 3। ঠিক আছে, রিচার্ড 2, রিচার্ড 3। এবার 4 নাম্বার আসো, হেনরি। হেনরি, হেনরি 4। হেনরি, দেখো এটা 4 নাম্বার না? তাহলে হেনরি 4। হেনরি 2, হেনরি 3 নিয়ে কোনো নাটক নাই। হেনরি 1, হেনরি 2। এবার ক্লিয়ার না? এবার দেখা যায় না? দেখা যায় না? এখনো দেখা যায় না? উফ, খুব প্রবলেম আছে আজকে, বুঝছো? আমার খুব আশা আজকে ছিল, আজকে এটা শেষ করে দিব রেনেসা পুরা। বিরক্ত লাগতেছে। আচ্ছা আমি কেটে আবার দিতেছি ভাইয়া, কেটে আবার দিচ্ছি।
আচ্ছা এখন কি অবস্থা ভাই? ভাইয়া এখন কি অবস্থা? হ্যালো? ওকে, দেখা যায়? আমি আমি কিচ্ছু দেখতেছি না চোখে। তোমরা দেখো? লেখা দেখা যায়? হ্যাঁ? ওকে, ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাই শোনো, হেনরি ফোর, তাই না? এদিকে দেখো, আরেকবার বলি, দেখো কিং জনকে এক নাম্বার হচ্ছে কিং জন, এখন দুই নম্বরে কে রিচার্ড, তাহলে এখানে দুই না, তাহলে রিচার্ড টু। দেখো তিন নম্বরে কে রিচার্ড, তাহলে রিচার্ড কত, তিন না, তাহলে রিচার্ড থ্রি। দেখো চার নম্বরে কত, কে হেনরি না, হেনরি, হেনরি তাহলে হেনরি ফোর, দেখছো হেনরি ফোর মনে থাকে জানো, এই যে চার নাম্বারের জন্য হেনরি ফোর। এখন আসো, তো পাঁচ নাম্বার, এখন পাঁচ না হেনরি ফোর, তো চার নাম্বারে কিন্তু আমরা কাকে দিছি, চার নাম্বারে দিছি আমরা হেনরি ফোর কে। এখন এখন পাঁচ নাম্বারে যে তাহলে পাঁচ, পাঁচ হইলে কি হবে, হেনরি ফাইভ। ঠিক আছে, হেনরি ফাইভ। এখন দেখো ছয় নাম্বার না, ছয়, তাহলে ছয় নাম্বারে হয়ে যাবে কি হেনরি, হেনরি সিক্স, সিক্স। এতটুকু কি বুঝতে পারছো ভাইয়া? ছয় নাম্বারে হেনরি সিক্স, দেখছো মিন পাইছো? দুই নাম্বার রিচার্ড টু, তিন নাম্বার রিচার্ড থ্রি, চার নাম্বার এর জন্য হেনরি ফোর, পাঁচ নাম্বার হেনরি সিক্স ফাইভ, ছয় নাম্বার হলো হেনরি সিক্স। এবার হেনরি সেভেন, সাত নাম্বারে আবার হেনরি সেভেন নামে কোনো নাটক নাই, হেনরি সেভেন কে নিয়ে তিনি নাটক লেখেন নাই, সরাসরি হেনরি কত বলো, এইট। তাহলে এবার দেখো কয়টা হয়ে গেছে, মোট কয়টা হলো, সাতটা। এখন বলতে পারো ভাইয়া নাটকটা দশটা, সাতটা কেন? এবার আসো, এই যে দেখো হেনরি ফোর, ফোর কে দুইটা ভাগ করছে, হেনরি ফোর এর পার্ট ওয়ান আছে, বুঝছো? পার্ট ওয়ান আছে, আবার পার্ট টু আছে, পার্ট ওয়ান পার্ট টু। তাহলে দেখো মনে রাখবা কি, ফোর, ফোর কে দুই ভাগ করলে কত, দুই, চার কে দুই ভাগ করলে দুই, তাহলে পার্ট ওয়ান পার্ট টু। এবার দেখো হেনরি সিক্স, ছয় কে দুই ভাগ করলে কত হয়, ছয় কে দুই ভাগ করলে কত হয়, তিন, তাহলে পার্ট তিনটে আসবে, পার্ট ওয়ান, সরি পার্ট ওয়ান, এরপরে হচ্ছে পার্ট, পার্ট টু, আর একটা হচ্ছে পার্ট থ্রি। তাহলে দেখো মোট কয়টা হইলো, এখানে কয়টা হইলো, দেখো দেখো একটা, দুইটা, তিনটা, পার্ট ওয়ান চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। কথা কি ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? দশটা, দশটা মনে মনে থাকবে তো? মানে এইভাবে নামগুলো মনে রাখো, আমি এভাবে মনে রাখি, এভাবে প্ল্যান করছি। আমি যদি কিং জনকে পরে লিখতাম প্যাস লেগে যেত, ঠিক এইভাবেই প্ল্যানটা করছি। রিচার্ড টু, রিচার্ড থ্রি, দুই তিন, রিচার্ড টু থ্রি, চার পাঁচ হেনরি ফোর, হেনরি ফাইভ, ছয় হেনরি সিক্স, চার কে দুই ভাগ করলে দুই, পার্ট ওয়ান পার্ট টু, ছয় কে দুই ভাগ করলে তিন, পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি। আর সাত নম্বরে হেনরি সেভেন বলতে কিছু নাই, সরাসরি হেনরি এইটে চলে গেছে। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, ঠিক আছে। আসো আমরা শেক্সপিয়র শেষ করে দিচ্ছি, তার আগে আরেকটা জিনিস জানিয়ে দিই শেক্সপিয়রের, এটাও কাজে লাগবে। ভালোই লিখছে, খারাপ লেখা নাই। শোনো, ওনার যে কবিতাগুলো আছে মনে রাখবে, যে দেখো এক নম্বর হচ্ছে ভেনাস, ঠিক আছে, এটা মনে রেখে জাস্ট মুখস্থ রেখো নামগুলা। ভেনাস এন্ড, তো বিখ্যাত লোক, উনি কবিতা লিখছে, তার মানে পরীক্ষা আসতে পারে, ভেনাস এন্ড অ্যাডোনিস। আর আরেকটা কবিতা হচ্ছে এ লাভার্স, ঠিক আছে, এ লাভার্স কমপ্লেইন্ট, প্রেমিকের অভিযোগ। তিন নাম্বার হচ্ছে, তিন নাম্বার কবিতাটা খুব ইম্পর্টেন্ট, দ্য রেপ অফ লুক্রিসি, লুক্রিসি, দ্য রেপ অফ লুক্রিসি। কবিতাটা হচ্ছে লুক্রিসি নামক, মানে প্রধান ক্যারেক্টার হচ্ছে লুক্রিসি। লুক্রিসি নামে একটি মেয়েকে, একটি মেয়েকে, লুক্রিসি নামে একটি মেয়েকে ধর্ষণ, মানে রেপ, ধর্ষণ করার করুণ, করুণ কাহিনী, ঠিক আছে, ধর্ষণের করুণ রূপ, একটি মেয়েকে ধর্ষণের করুণ কাহিনী। লুক্রিসির হাজবেন্ড তাকে রেখে যুদ্ধ করতে চলে যায় অন্য আরেকটা দেশে,
পরে ওই যার কাছে জিম্মাদারিত্ব দিয়ে যায় ওই লোক লুকরেশিকে রেপ করে। এর করুণ কাহিনী, একটা কবিতা লিখছেন তিনি, রেপ অফ লুকরেশি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে দ্য প্যাশনেট পিলগ্রিম, এটাও মনে রেখো, দ্য প্যাশনেট পিলগ্রিম, প্যাশনেট পিলগ্রিম, ঠিক আছে, প্যাশনেট পিলগ্রিম কবিতাটা মনে রেখো। আর ফিনিক্স এন্ড টার্টেলও আসে পরীক্ষায়, ফিনিক্স এন্ড টার্টেল, ঠিক আছে, দ্য ফিনিক্স, দ্য ফিনিক্স, ফিনিক্স, ঠিক আছে, PHOE, PHOE, PHOENIX, দ্য ফিনিক্স এন্ড টার্টেল, ফিনিক্স এন্ড টার্টেল, কচ্ছপ আর ফিনিক্স, ঠিক আছে। এখন ফিনিক্স কি? ফিনিক্স হচ্ছে আসলে একটা, ফিনিক্স বলতে বোঝায় একটা মিথোলজিক্যাল বার্ড, বুঝছো? মিথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক কাহিনী আছে না, পৌরাণিক, ওই মিথোলজিক্যাল বার্ড এর নাম হচ্ছে ফিনিক্স, মিথোলজিক্যাল বার্ড। ফিনিক্স হচ্ছে একটা মিথোলজিক্যাল বার্ড। ফিনিক্স কি এটা মুখস্থ করা দরকার নাই, জাস্ট দিয়ে দিলাম যে ফিনিক্সটা কি আসলে। ফিনিক্স মানে হচ্ছে একটা মিথোলজিক্যাল বার্ড। তাহলে দেখো শেক্সপিয়র, এবার দেখো শেক্সপিয়রের মোট কবিতা কয়টা? 5টা। 5টার মধ্যে এই দেখো, এই যে প্রথম 3টা পরীক্ষা আসতে পারে, প্রথম 3টার নাম হচ্ছে, প্রথম 3টা হচ্ছে ন্যারেটিভ পয়েমস, বর্ণনামূলক কবিতা। তাহলে ন্যারেটিভ পয়েমস পরীক্ষা যদি আসে, শেক্সপিয়রের ন্যারেটিভ পয়েমস কয়টি, তাহলে দিবা কয়টা? 3টা। যদি বলো বর্ণনামূলক কবিতা কয়টা? 3টা। আর কবিতা লিখছে কয়টা? 5টা। এখন কবিতা যে আসলে 5টা লিখছে এমন না, উনি কিন্তু সনেটও লিখছে আবার 154টা। এছাড়াও, এছাড়াও সনেট, ঠিক আছে, সনেট, চতুর্দশপদী কবিতা, সনেট লিখেছেন, সনেট লিখেছেন 154টি, ঠিক আছে, 154 সনেট লিখেছেন। তাহলে মনে রাখবা, তিনি পরীক্ষায়, তিনি পরীক্ষায় সনেট লিখেছেন 100 কয়টা? 54টা। আর তিনি বর্ণনামূলক কবিতা লিখেছেন কয়টা? বর্ণনামূলক কবিতা লিখেছেন 3টা। আর মোট তার এমনি কবিতা হচ্ছে 5টা। মনে রাখবা, যদি বল কবিতা কয়টা, কবিতা কয়টা এটা আসবে না, কারণ সনেট 154টা আসতো, এগুলো তো কবিতা। আসবে হচ্ছে, মানে আসতে পারে শেক্সপিয়রের ফিনিক্স এন্ড টার্টেল কার কবিতা, নিচের কোনটি শেক্সপিয়রের কবিতা নয়, নিচের কোনটি শেক্সপিয়রের কবিতা, এভাবে 5টা মুখস্থ রাখবা। আর 1 2 3, এই 3টে হচ্ছে কি কবিতা? ন্যারেটিভ বা বর্ণনামূলক কবিতা। আর তিনি সনেট লিখেছেন 154টি সনেট লিখেছেন, 154 সনেট তিনি লিখেছেন। ভাই যদি ক্লিয়ার হয় আমাকে জানাও। ক্লিয়ার? শেক্সপিয়র আমরা শেষ করতেছি। ওকে, প্রথমে জানিয়ে রাখি একটা ইম্পর্টেন্ট আলোচনা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি উইটস, ঠিক আছে, ইউনিভার্সিটি উইটস সম্বন্ধে জানতে হবে। ইউনিভার্সিটি উইটস, আমরা, তোমরা জানো কিনা উইট মানে কি আসলে, উইটস মানে কি? এই যে উইটস আছে না, উইটস, ইউনিভার্সিটি উইটস, উইটস শব্দের অর্থ হচ্ছে স্কলার, ঠিক আছে, উইটস মানে হচ্ছে স্কলার, মানে পণ্ডিত, জ্ঞানী, স্কলার বা উইটি, ঠিক আছে, উইটি স্টুডেন্টস, স্কলার অথবা উইটি স্টুডেন্টস, জ্ঞানী ছাত্র আর কি, স্কলার বা উইটি স্টুডেন্টস, স্কলার্স বা উইটি স্টুডেন্টস কে বলা হয় উইটস, ঠিক আছে। কেউ যদি বলে উইটস মানে কি, বলবা যে স্কলার বা উইটি স্টুডেন্টস। আচ্ছা, এবার দেখো, মনে রাখতে হবে ইউনিভার্সিটি উইটস কি, শোনো, এলিজাবেথান যুগের, এলিজাবেথান, আমরা কিন্তু এলিজাবেথান যুগে আছি এখনো, কিন্তু অন্য যুগে যাইনি। এলিজাবেথান যুগের একদল, একদল ইয়াং ড্রামাটিস্ট, কি ড্রামাটিস্ট বলতো? ইয়াং ড্রামাটিস্ট, একদল ইয়াং ড্রামাটিস্ট, ইয়াং ড্রামাটিস্ট, এলিজাবেথান যুগের একদম একদল ইয়াং ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট এবং এবং প্যাম্পলেটার্স, প্যাম্প, PAMPH, প্যাম্পলেটার্স, ঠিক আছে। জানো প্যাম্পলেটার মানে কি? প্যাম্পলেটার মানে হচ্ছে ক্ষুদ্র পুস্তিকা আর কি, ছোট ছোট বই, প্যাম্পলেটার্স রচয়িতা। তাহলে ক্ষুদ্র পুস্তিকাকে কি বলা হয়? প্যাম্পলেটার্স। ক্ষুদ্র ক্ষুদ্র বই লিখতো, ছোট ছোট বই, পাতলা পাতলা চটি বই আছে না, কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের, আরো ছোট এরকম, প্যাম্পলেটার্স কে বলা হয় ক্ষুদ্র পুস্তিকা, প্যাম্পলেটার্স। এটা পরীক্ষা আসতে পারে, এটা ভোকাবুলারি, প্যাম্পলেটার্স অর্থ কি, হ্যাঁ, মানে ক্ষুদ্র পুস্তিকা। তাহলে মনে রাখতে হবে এলিজাবেথান যুগের একদল ইয়াং ড্রামাটিস্ট এবং প্যাম্পলেটার্স রচয়িতা, এরাই হচ্ছে ইউনিভার্সিটি উইটস। তাহলে ইউনিভার্সিটি উইটস কারা? ইউনিভার্সিটি উইটস কারা? ইউনিভার্সিটি উইটস হচ্ছে এলিজাবেথান যুগের একদল ইয়াং ড্রামাটিস্ট এবং প্যাম্পলেটাস রচয়িতা, রচয়িতা। ওকে, তারা, তারা এবার অক্সফোর্ড বা, অক্সফোর্ড এবং কেউ কেউ অক্সফোর্ড, কেউ কেউ কেমব্রিজ, অক্সফোর্ড এবং কেমব্রিজ
অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির, ঠিক আছে, অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। কেউ অক্সফোর্ডে পড়তেন, কেউ কেমব্রিজে পড়তেন। তোমার আবার মুখস্থ রাখা দরকার নাই যে উনি অক্সফোর্ডে পড়তেন, উনি কেমব্রিজে পড়তেন, এগুলো আমি লিখে দিব না। তোমার যদি ইচ্ছা হয় নিতে, তুমি গুগলে সার্চ দাও, তুমি কাজ লিখবা যে ওই লোকের ওই লেখকের নাম লিখলে চলে আসবে যে উনি কোথাকার স্টুডেন্ট ছিলেন। তুমি জাস্ট মনে রাখবা আমরা এই যে কজনের নাম দিব এরা অক্সফোর্ড বা কেমব্রিজের কি ছিলেন, ছাত্র ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরা সংখ্যা 7 জন, ঠিক আছে, 7 জন। আচ্ছা, এই 7 জনকে আসলে পরীক্ষার হলে মনে রাখার জন্য আমি একটা টেকনিক বের করেছি, সেটা হচ্ছে এভাবে মনে রাখবা, কিড, কিউআইডি, কিড, কিড লিলি, ঠিক আছে, কিড লিলি পিলি, লিলি আর পিলি, কিড লিলি পিলির নেশায়, ঠিক আছে, নেশায় গ্রিন হয়ে, গ্রিন মানে সবুজ, গ্রিন হয়ে লাজে মরলো, ঠিক আছে, গ্রিন হয়ে কিভাবে মরলো, লাজে মরলো। তাহলে আরেকবার দেখো, কিড লিলি পিলির নেশায় গ্রিন হয়ে লাজে মরলো। কিড নামে ভদ্রলোকটা লিলি আর পিলির নেশায় গ্রিন হয়ে লাজে মরলো। মনে করো লিলি পিলি একজনের নাম, দুইজনের নাম, দুইটা মেয়ে। তাহলে কিড লিলি পিলির নেশায় গ্রিন হয়ে কি করলো, লাজে মরে গেল। কে মরে গেল, কিড মরে গেল। কিডটা গ্রিন লিলি পিলির নেশায় ইয়ে হয়ে কি হয়ে কি বলে, গ্রিন হয়ে লাজে মরে গেল। আচ্ছা, এবার দেখো, কিড লিলি পিলির নেশায় গ্রিন হয়ে লাজে মরলো। এখন এখানে কে আছে, কিড, ঠিক আছে, কিড দিয়ে হচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে টমাস কিড, মুখস্থ করো, কিড দিয়ে হচ্ছে টমাস কিড, টমাস কিড, ঠিক আছে। লিলি আছে না, লিলি, লিলি লিলি লিলি, কিড দিয়ে হচ্ছে টমাস কিড, লিলি দিয়ে হচ্ছে জন লিলি। লিলি দিয়ে যে নামটা, এই নামটা হচ্ছে জন কি বলতো, জন লিলি, জন লিলি, ঠিক আছে। এবার দেখো এই যে পিলি আছে না, পিলি, পিলি দিয়ে নামটা হচ্ছে জর্জ পিলি, GEORGE, জর্জ পিলি, ঠিক আছে। তাহলে এই যে এটা দেখো, তাহলে টমাস কিড, জন লিলি, আর একটা হচ্ছে কি বলো, জর্জ পিলি, ওর নাম হচ্ছে জর্জ পিলি। এই যে নেশা আছে না, নেশা, নেশা দিয়ে যে নামটা, সেটার নাম হচ্ছে টমাস, ঠিক আছে, টমাস নাশি, টমাস নাশি, NASHE, নাশি। নাশি হচ্ছে নেশা দিয়ে মনে রাখবা, নাশি। এবার দেখো আমাদের কি দরকার হচ্ছে, গ্রিন, গ্রিন দিয়ে হচ্ছে রবার্ট, ঠিক আছে, রবার্ট গ্রিনি, রবার্ট গ্রিন না কিন্তু রবার্ট গ্রিনি, ওনার নাম হচ্ছে রবার্ট গ্রিনি। এবার আমাদের যে নামটা সেটা হচ্ছে লাজে মরলো, লাজে, লাজে হচ্ছে টমাস লজ, টমাস, টমাস কি নাম বলতো, টমাস লজ, লাজে মরলো। আর এই যে মরলো, উনি হচ্ছেন খুবই বিখ্যাত, এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে লোক, তার নাম হচ্ছে, মরলো দিয়ে আমরা মনে রাখবো ক্রিস্টোফার মার্লো, যে মরলো আর মার্লো, ঠিক আছে, মরলো মারলো, এভাবে মনে রাখবো, ক্রিস্টোফার, ক্রিস্টোফার মার্লো, ঠিক আছে। ওকে, আবার তুমি চাইলে এরকমও করতে পারো, এরকমও করতে পারো, এভাবে মনে রাখতে পারো, কিড লিলি পিলিকে নেশায় ডুবিয়ে গ্রিন করে লাজে মারলো। তোমার মন মতো যা মন চায় একটা দিয়ে বানাইলে হলো আর কি, ঠিক আছে, মরলো বা মারলো একই কথা, লাজে মারলো। আমি কি বুঝাতে পারছি ভাই, ক্লিয়ার? জাস্ট বাসায় একটু ছন্দটা মুখস্থ করবা আর রাইটারদের নামগুলো একটু মনে রাখবা। কি ক্লিয়ার? ওকে, তাহলে কিড লিলি পিলির নেশায় গ্রিন হয়ে কি করলো, লাজে মরলো। থ্যাংক ইউ। একটা নোট, নোট, সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে নোট হচ্ছে ক্রিস্টোফার মার্লো, যে ভদ্রলোক, ঠিক আছে, ক্রিস্টোফার মার্লো, ক্রিস্টোফার মার্লো
হ্যালো। আচ্ছা, শোনো, এদের মধ্যে ক্রিস্টোফার মার্লো আছে না, ক্রিস্টোফার মার্লো অক্সফোর্ড বা অক্সফোর্ড বা কেমব্রিজ, ক্রিস্টোফার মার্লো অক্সফোর্ড বা কেমব্রিজ কোন ইউনিভার্সিটিরই, অক্সফোর্ড বা কেমব্রিজ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও ইউনিভার্সিটি উইটস এর তালিকায় তালিকায় রয়েছেন। তাহলে পরীক্ষায় যদি আসে যে কে ইউনিভার্সিটি উইটস এর তালিকায় আছেন কিন্তু অক্সফোর্ড বা কেমব্রিজের ছাত্র না, তাহলে নামটা আসবে কে বলতো? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো অক্সফোর্ডেরও ছাত্র না, কেমব্রিজেরও ছাত্র না, কিন্তু তিনি ইউনিভার্সিটি উইটস এর তালিকায় থাকবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যে জন লিলি আছে না, জন লিলি জন লিলির বিখ্যাত, ঠিক আছে, জন লিলির বিখ্যাত একটা নাটক আছে, প্লে আছে, বিখ্যাত প্লে, ওটার নাম হচ্ছে কিং মাইডাস। জন লিলির বিখ্যাত প্লে হচ্ছে কি বলতো? কিং মাইডাস। ওই যে লোভী রাজা আছে না, লোভী, ছোটবেলায় আমরা এই গল্পটা পড়ছিলাম কোন একটা বইতে। এক রাজা বুঝছো, খালি সোনা দানা গয়না চাইতো, বেশি বেশি সম্পদ চাইতো, সোনা চায়, গয়না চায়, দানা চায়। তো সে সারাদিন সৃষ্টিকর্তার কাছে বলতো, আল্লাহ গড আমাকে আরো সোনা দাও, আরো সোনা দানা দাও, আরো সোনা দানা দাও, আমার এগুলা হয় না, আরো লাগবে। পরে সৃষ্টিকর্তা বিরক্ত হয়ে তাকে বলছে, যাও তুমি এখন থেকে যেটা টাচ করবে ওইটাই সোনা হয়ে যাবে। পরে সে যেটা ধরো ওইটাই সোনা হয়ে যায়, সব পুরা বাড়ি ঘর খাট হাসপাতাল, সরি মানে খাট বিল্ডিং, এরপরে তোমার বিছানাপত্র সব সোনা হয়ে গেছে। এত স্বর্ণ যে রাজা যেটা টাচ করে, রাজা যখন ঘুমায় বিছানা স্বর্ণ হয়ে যায়, বালিশ স্বর্ণ হয়ে যায়, লাস্টে করুণ অবস্থা হয়, রাজা খাইতে পারে না, খাবার ধরলে স্বর্ণ হয়ে যায়, পানি স্বর্ণ হয়ে যায়, ডাক্তার আসে, ডাক্তার স্বর্ণ হয়ে যায়, ওষুধপত্র স্বর্ণ হয়ে যায়। লাস্টে রাজার যে একটা রাজকন্যা ছিল, রাজকন্যাটাকে সে কেঁদে কেঁদে যখন রাজা রাজকন্যাকে জড়িয়ে ধরে, রাজকন্যাও পুরো স্বর্ণ হয়ে যায়। এরপরে রাজা তার ভুল বুঝতে পারে, এরপরে রাজার এই ভুল বুঝতে তো লাভ নেই, তখন করুণ পরিণতি হয়, রাজা মারা যায় আর কি, ট্রাজেডি। এই ওকে ভাইয়া, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইলে বলো কি অবস্থা। নেট কিন্তু খুবই প্রবলেম করতেছে, তাড়াতাড়ি বলো, কথা বলো, যতটুকু পারি টানি। এই আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? একটু পর পরে প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্লিয়ারটা যদি সবসময় থাকতো, আজকে এই যে ইলেকট্রিসিটি না থাকলে এই প্রবলেমটা হয়ে যায়।
ওকে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখলাম হচ্ছে ইউনিভার্সিটি উইটস। এই মুহূর্তে আমরা যে রাইটার নিয়ে পড়বো, এই রাইটার, আমরা তো এতক্ষণ শেক্সপিয়র নিয়ে পড়ছি তাই না? শেক্সপিয়র পড়ার পরে আমরা চলে গেছি কোথায়? ইউনিভার্সিটি উইটসে। এই মুহূর্তে আমরা যে রাইটার নিয়ে পড়বো, এই রাইটারটার নাম হচ্ছে এডমান্ড স্পেন্সার। আমরা কিন্তু এখনো এলিজাবেথান পিরিয়ডে আছি। আজকে যেভাবেই হোক এলিজাবেথান পিরিয়ডটা শেষ করে দিতে চাই, ঠিক আছে? এরপরে নেক্সট ক্লাসে আমরা জ্যাকোবিয়ান পিরিয়ডে চলে যাব। তাহলে এডমান্ড এলিজাবেথান নিয়ে আমি একদিন বেশি টাইম নেওয়া ঠিক হয় না, আমার এমনি 4 ক্লাস লেগে গেছে এটা শেষ করতে। যদিও এটা আমি স্লোলি পড়াইছি, আবার দেখা গেছে কম পড়াইছি, এই জন্য 4 দিন লেগে গেছে, তাইলে 2 দিনে শেষ হইতো। এডমান্ড স্পেন্সার, ঠিক আছে? এডমান্ড স্পেন্সার আসলে উনি হচ্ছেন কে জানো? উনি হচ্ছেন, এডমান্ড স্পেন্সার কি জিনিস, ওনার টাইটেলটা তোমাকে জানতে হবে, টাইটেল। কারণ পরীক্ষায় অবশ্যই টাইটেল আসবে। ওনার টাইটেল হচ্ছে পয়েট অফ পয়েটস। উনি হচ্ছেন কবিদের কবি। পরীক্ষা যদি বলে কবিদের কবি কে, তাহলে উনি হচ্ছেন পয়েট অফ কি বলতো? পয়েটস। ওকে, কবিদের কবি হচ্ছেন এডমান্ড স্পেন্সার। বাংলা এটাও মনে রাখো, কবিদের কবি বলা হয় পয়েট অফ পয়েটস। বাংলায় কবিদের কবি হচ্ছেন নির্মলেন্দু গুণ, জানোই তো। বাংলায় হচ্ছে নির্মলেন্দু গুণ। আর ইংলিশে কবিদের কবি যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে পয়েট অফ পয়েটস। কে বলতো? এডমান্ড স্পেন্সার, কবিদের কবি, পয়েট অফ পয়েটস। তাহলে কবিদের কবি হচ্ছে এডমান্ড স্পেন্সার, আর বাংলায় বলা হয় নির্মলেন্দু গুণ, ঠিক আছে? কবিদের কবি। আচ্ছা, এখানে কবিদের কবি তো আমরা জানলাম, তিনি হচ্ছেন কবিদের কবি। আর আরেকটা কথা জানতে হবে, এই যে এডমান্ড স্পেন্সারের যে বিখ্যাত ওয়ার্ক, ফেমাস ওয়ার্কস, আসলে তিনি কি নিয়ে কাজ করেছেন এটা নিয়েও জানতে হবে। ফেমাস ওয়ার্কস শুনো, ওনার বিখ্যাত কবিতা হচ্ছে অ্যাস্ট্রোফেল, এটা মুখস্থ রাখবা, অ্যাস্ট্রোফেল। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। অ্যাস্ট্রোফেল কার বিখ্যাত কবিতা? অ্যাস্ট্রোফেল হচ্ছে এডমান্ড স্পেন্সারের বিখ্যাত কবিতা। আচ্ছা, এখন কেন এটা লিখছেন শুনো। এটা মনে রাখতে হবে, স্যার ফিলিপ সিডনি, উনিও একজন কবি, একটু পরে পড়াচ্ছি। স্যার ফিলিপ সিডনি, মৃত্যু, স্যার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে লেখা, ঠিক আছে? স্যার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে লেখা একটি একটি পেস্টোরাল এলিজি। পেস্টোরাল কি এলিজি বলতো? পেস্টোরাল এলিজি, পেস্টোরাল এলিজি। স্যার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে লেখা একটি পেস্টোরাল।
বেশি প্রবলেম হচ্ছে আজকে এই জন্যই সমস্যাটা হচ্ছে। আচ্ছা শোনো, স্টোফেরি একটু পরে পড়াচ্ছি। উনি মারা যাওয়ার পর সাউন্ড শোনা যাচ্ছে বাট স্কিন ব্ল্যাক হয়ে আছে। ব্ল্যাক স্কিন কি বেশি ব্ল্যাক হয়ে গেছে?